আজ আমরা পড়ব কর্মধারয় সমাস ও তৎপুরুষ সমাস। প্রথমে আমরা এসব কর্মধারয় সমাস সম্পর্কে জানি। যখন বিশেষ্য পদ ও বিশেষ্য পদে, বিশেষণ পদ ও বিশেষণ পদে অথবা বিশেষ্য পদ ও বিশেষণ পদে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন মহৎ যে জন, তাহলে মহৎ পদটি কি হবে? এই পদটি হলো বিশেষণ। মানুষটি কেমন? মহৎ, তাহলে কোন একজনের দোষ গুণ বোঝাচ্ছে, তাই মহৎ হলো বিশেষণ পদ। আর জন, জন হলো বিশেষ্য পদ। বিশেষণ পদ আর বিশেষ্য পদে সমাস হয়েছে। মহান যে বীর, মহান, বীর কেমন? মহান, তাহলে মহান শব্দটি বিশেষণ পদ আর বীর শব্দটি বিশেষ্য পদ। তাহলে এখানেও বিশেষণ পদ আর বিশেষ্য পদে সমাস। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, তাহলে রাজা কি কোন পদ? রাজা হলো বিশেষ্য পদ আর ঋষি, ঋষিও বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ এবং বিশেষ্য পদে এই সমাস হয়েছে। যিনি দেব তিনি ঋষি, দেব, দেব বিশেষ্য পদ, ঋষি বিশেষ্য পদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য পদ এবং বিশেষ্য পদে সমাস। টাটকা ভাজা, যা টাটকা তাই ভাজা, তাহলে ভাজাটা কেমন? টাটকা, তাহলে এটা বিশেষণ পদ। আবার কেমন এটা? সেটা ভাজা, তাহলে এটাও দোষগুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। সেই জন্য টাটকা এবং ভাজা দুটোই বিশেষণ পদ। ফিকে লাল, যা ফিকে তাই লাল, ফিকে এবং লাল এই দুটো পদই বিশেষণ। তাই আমরা এখানে কি দেখছি যে বিশেষ্য পদ বিশেষ্য পদে, বিশেষণ পদ বিশেষণ পদে এবং বিশেষ্য পদ বিশেষণ পদে সমাস হয়। যেমন কাঁচা যে কলা, কলা কেমন? কাঁচা, তাহলে বিশেষণ পদ। আর কলা, কলা একটা জিনিসের নাম, তাই কলা হলো বিশেষ্য পদ। তাহলে এখানে কি হচ্ছে? বিশেষণ পদ আর বিশেষ্য পদে সমাস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যখন বিশেষণ পদ বিশেষ্য পদে হবে সমাস, কিংবা বিশেষ্য পদ বিশেষ্য পদে হবে, কিংবা বিশেষণ পদ বিশেষণ পদে হবে, বিশেষণ পদ বিশেষ্য পদে সমাস হবে, তখন তাকে বলা হবে কর্মধারয়। এবার আমরা এই কর্মধারয় সমাসের যে বিভিন্ন ভাগ সে সম্পর্কে আলোচনা করব। মধ্য পদলোপী কর্মধারয়, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের ব্যাখ্যামূলক যে মধ্যপদমূলক যে মাঝখানের যে পদ সেটি লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তাহলে এই যে চিহ্নিত, এই চিহ্নিত শব্দটি কি হয়েছে? লোপ পেয়েছে, তাই এটি হলো মধ্য পদলোপী, মানে মাঝখানের পদটি লোপ পেয়েছে। এটা হলো মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে সিংহ কি? সিংহ বিশেষ্য পদ, আসন বিশেষ্য পদ, তাহলে এই দুটো বিশেষ্য পদ এবং বিশেষ্য পদের সমাস হয়েছে। আর মাঝখানে চিহ্নিত এই মধ্য পদ লোপ পেয়েছে, সেই জন্য এটি হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। অষ্ট অধিক দশ, অষ্টাদশ, এই অষ্টাদশ এটিও মধ্য পদলোপী কর্মধারয়, কেননা অধিক এই মাঝখানের এই পদটি লোপ পেয়েছে। এবার আমরা পড়ব উপমান কর্মধারয়। যে কর্মধারয় সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। উপমান বাচক পদ কোনটি? আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যাকে তুলনা করা হয় তাকে উপমান বাচক পদ বলে। আর প্রত্যেকটি বিষয় বা বস্তুর মধ্যে, মানে দুটো বিষয় বা বস্তুর মধ্যে একই ধর্ম বা গুণ থাকে, তাকে আমরা কি বলি? সাধারণ ধর্ম। এবার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? তুষারের মতো ধবল, এটা শুধু সাধারণ গুণ। কেমন? ধবল হলো মানে একই রকম গুণ, তাহলে তুষার কেমন? তুষারের মতো ধবল। তুষারের মতো ধবল কি? সেটাই, এটা হলো উপমান কর্মধারয়। যে কর্মধারয় সমাসে উপমেয় পদের সঙ্গে
উপমান পদের সমাস হয় তা, এবং সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না, মানে সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না বলে তখন আমরা তাকে উপমিত কর্মধারায় বলে তাকে আমরা চিহ্নিত করতে পারি। যেমন পুরুষ সিংহের, আর যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয় বা উপমিত। এখানে দেখো পুরুষ সিংহের মতো, তাহলে পুরুষ কেমন সিংহের মতো, এই সাধারণ ধর্ম কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে পুরুষ পুরুষ রয়েছে আর সিংহ রয়েছে, মানে আর ন্যায় মানে মতো আর কি। পুরুষ সিংহের মতো কেমন সেটা বলা নেই, তাহলে যে সেই সাধারণ গুণের কথা উল্লেখ করা নেই, তাই এটি হলো উপমিত কর্মধারায়। এবার আমরা পড়ব রূপক কর্মধারায়। যে কর্মধারায় সমাসে উপমেয় এবং উপমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে রূপক কর্মধারায়। যেমন মন, রূপ, মাঝি। মন মাঝি, মন এবং মাঝি এই দুটোর বস্তুর মধ্যে কি হয়েছে? অভেদ কল্পনা করা হচ্ছে, দুটো এদের মধ্যে কোনো পার্থক্যই নেই, তাই একে বলা হচ্ছে রূপক কর্ম। এবার আমরা পড়ব তৎপুরুষ সমাস। যে সমাসের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলা হচ্ছে তৎপুরুষ। প্রথম যে পদটি থাকবে তার সঙ্গে যে বিভক্তি থাকবে সেই বিভক্তি বা অনুসর্গ লোপ, এইভাবে যে বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে সেই হিসেবে সেই তৎপুরুষ সমাসের নাম দেওয়া হচ্ছে। যেমন কি কর্ম তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কর্মকারকের মানে চিহ্ন, যেটা কর্মকারক জ্ঞাপক যে বিভক্তি সেটা যে লোপ পায় তাকে বলা হবে কর্ম তৎপুরুষ সমাস। যেমন রথকে দেখা, কে কর্মকারকে কে বিভক্তি, তাহলে এই যে কে বিভক্তি, কেটা লোপ পেয়েছে, হয়ে গেছে রথ দেখা। রথকে দেখা, রথ দেখা। দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তাকে করণ তৎপুরুষ বলে। যেমন তৃণ দ্বারা শূন্য, তৃণ শূন্য, দ্বারা দিয়া করতে কি হয়? করণ কারকের বিভক্তি, তাই এটি হলো করণ তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নিমিত্তবাচক অনুসর্গ লোপ পায় তাকে বলা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। তাহলে নিমিত্ত তৎপুরুষের বিভক্তি কি কি? যে নিমিত্ত, জন্য, উদ্দেশ্যে। যেমন কি বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, তাহলে জন্য কি? নিমিত্ত তৎপুরুষের যে অপাদান তৎপুরুষ। বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত, তাহলে হইতে থেকেছি কিসের চিহ্ন? তৎপুরুষের চিহ্ন। তারপরে কি? সম্বন্ধ তৎপুরুষ। যেমন কি যে তৎপুরুষ সমাসে সম্বন্ধ পদের যে বিভক্তি, যে পূর্বপদে যে সম্বন্ধ জ্ঞাপক যে বিভক্তি সেটি লোপ পাবে তখন তাকে বলা হবে সম্বন্ধ তৎপুরুষ। যেমন মামার বাড়ি, তাহলে মামার বাড়ি সমান সমান কি হচ্ছে? মামা বাড়ি, তাহলে র হলো সম্বন্ধ বিভক্তি। এই তারপরে দেখো অধিকরণ তৎপুরুষ। ওই একই রকম, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের যে অধিকরণ জ্ঞাপক যে বিভক্তি সেটি লোপ পাবে তাহলে তাকে বলা হবে অধিকরণ তৎপুরুষ। যেমন গোলাতে ভরা, গোলা ভরা, তাহলে তে কি হচ্ছে? অধিকরণে তে বিভক্তি, তাই এই তে লোপ পেয়েছে। তারপরে আমরা পড়ব উপপদ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। জলে চরে যে, জলচর, তাহলে কৃত প্রত্যয়ান্ত যে পদে ধাতুর পূর্বে উপসর্গ ভিন্ন পদকে উপপদ বলে। এবার আমরা পড়ব অলুক তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের যে বিভক্তি সেটা লোপ পায় না। যেমন তেল দ্বারা ভাজা, তেলে ভাজা, রোদে পোড়া। এই যে রোদে, নঞ্চ বা না তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদটি নঞ্চর্থক শব্দ থাকে, যেমন নয় অভিজ্ঞ, অনভিজ্ঞ। ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি বোঝাতে কালবাচক পদের যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ। যেমন চিরদিন ব্যাপী শত্রু, চিরশত্রু। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। পূর্বপদ ক্রিয়া বিশেষণ হলে বলা হবে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যেমন অর্ধরূপে মৃত, অর্ধমৃত। অর্ধরূপে ময়লা, আধ ময়লা, তাহলে কি হচ্ছে?